আজকের এই ভিডিওতে আমরা শিখব রাদারফোর্ড পরমাণু মডেল। দেখো, তোমাদের বইতে রাদারফোর্ড পরমাণু মডেলটা এমনভাবে উপস্থাপন করা হয়েছে যেখানে আসলে তুমি কেমিস্ট্রি পড়ছো না ইতিহাস পড়ছো, তার ভিতরে বেশ একটা কনফিউজিং একটা অবস্থা সৃষ্টি হয়। তো আমরা আজকে চেষ্টা করব যে রাদারফোর্ড পরমাণু মডেলটা একটু ভিতর থেকে একটু ডিপলি জানার চেষ্টা করব। তো এটা ইন্টারমিডিয়েট লেভেলে তোমাকে আরও বেশি হেল্প করবে। আর একটা জিনিস আমাদের মাথার ভিতরে ঢুকে গেছে যে যেহেতু রাদারফোর্ড আসলে অনেকগুলা ভুল করেছিল, তার পরমাণু মডেলে অনেকগুলা বেশ ইরোর পাওয়া গেছিলো, দ্যাটস ওয়াই আমরা ধরি যে রাদারফোর্ড পরমাণু মডেলটা মনে হয় খুব একটা আধুনিক না এবং খুব একটা ভালো না। হ্যাঁ, বা রাদারফোর্ডকে আমরা একটু নিচু চোখে দেখি। তোমাদের গ্যাথারতে কিচ্ছু দুইটা লাইন আমি একটু বা দুই তিনটা ইনফরমেশন আমি দিতে চাই। দেখো, রাদারফোর্ড ছিল নিউজিল্যান্ডের একজন কি বলা হয় নাগরিক, এবং তিনি আসলে নিউজিল্যান্ড এবং আমেরিকার নাগরিক ছিলেন, দুই দুই দেশেরই নাগরিক ছিলেন। এখন রাদারফোর্ড সম্বন্ধে যদি একটু বলতে চাই, তিনি কোন মাপের বিজ্ঞানী ছিলেন সেটা আমাদেরকে একটু জানতে হবে। দেখো, রাদারফোর্ড এই পরমাণু মডেলটা, তার যেই নিউক্লিয় মডেল, এই নিউক্লিয় মডেলটা দিয়েছিল 1911 সালে, কিন্তু রাদারফোর্ড 1908 সালেই নোবেল প্রাইজ পেয়েছিল। তাহলে চিন্তা করতে পারো যে উনি এই পরমাণু মডেল দেওয়ার আগ থেকেই অনেক বেশি নামি দামি বা নাম করা একজন বিজ্ঞানী ছিলেন, যিনি আগেই নোবেল পুরস্কার পেয়ে গিয়েছিলেন। এবং তিনি সাধারণত তেজস্ক্রিয় কণা নিয়ে কাজ করছিলেন, এবং তেজস্ক্রিয় যেই মৌলগুলো আছে, মৌলগুলো কীভাবে ভাঙে, এদের ভাঙন পদ্ধতি, এইসব নিয়ে মূলত কাজ করে তিনি 1908 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবং তোমাদের মাথার ভিতরে একটা জিনিস ঢুকে গেছে যে নিলস বোর অনেক বেশি আপডেট, হ্যাঁ, এবং রাদারফোর্ড অনেক বেশি ডাউনগ্রেড। নিলস বোর কিন্তু ছিলেন রাদারফোর্ডেরই একজন স্টুডেন্ট, এবং রাদারফোর্ডের এ যাবৎকালে ন্যূনতম 11 জন শিক্ষার্থী আছে যারা নোবেল প্রাইজ পেয়েছেন। চিন্তা করতে পারো, একজন শিক্ষক তিনিও নোবেল প্রাইজ পেয়েছেন, এবং তার ন্যূনতম 11 জন শিক্ষার্থী আছে যারা ডিরেক্ট তার কাছে কাজ করছে এবং তার কাছ থেকে কাজ শিখছে, এবং তারা নোবেল প্রাইজ পেয়েছেন। অবভিয়াসলি রাদারফোর্ড ছিলেন বিশাল মানের একজন বিজ্ঞানী, এবং তিনি আসলে ফিজিক্স নিয়ে কাজ করতেন বেশি, ফিজিক্স এবং কেমিস্ট্রি দুইটা নিয়ে কাজ করতেন। কিন্তু হতাশার বিষয় হলো তিনি মেন কাজ ছিল তার ফিজিক্সে, কিন্তু তিনি নোবেল প্রাইজ পাইছিলেন কেমিস্ট্রিতে। এটা নিয়ে সে অনেক বিদ্রূপের সম্মুখীন হয়েছিলেন। তো যাই হোক, অনেকগুলো আমরা কথা বলে ফেললাম। তো চলো আমরা রাদারফোর্ড পরমাণু মডেলটা একটু ব্যাখ্যাটা একটু জেনে আসি, আসলে রাদারফোর্ড পরমাণু মডেলটা ভিতর থেকে দেখলে কেমন হবে। দেখো, এখানে আমরা একটা ছবি নিয়ে এসেছি। হ্যাঁ, রাদারফোর্ড পরমাণু মডেলে উনি কী করেন যে একটা গোল্ডের পাত নেন, একটা গোল্ডকে আমরা কি লিখি, এই ইউ দিয়ে আমরা প্রকাশ করি, তাই না? এটা হলো গোল্ড। আচ্ছা, গোল্ডের পাতটাকে নিয়ে উনি কী করলেন, গোল্ডের পাতটাকে পিটায়ে একদম পাতলা একটা পাতে তৈরি করার চেষ্টা করলেন। এবং এই গোল্ডের পাতের পুরুত্ব কত ছিল মনে রাখার জন্য আমরা এমন মনে করবো, পয়েন্ট 4টা জিরো দিবা, 1 2 3 4, তারপর আবার 4 লিখবা, তাহলে 0.404 সেন্টিমিটার। তাহলে যেই গোল্ডের পাত নিয়ে উনি কাজ করেছিলেন, সেই গোল্ডের পাতের পুরুত্ব ছিল কি 0.404 সেন্টিমিটার। এভাবে মনে রাখবে, এটা এমসিকিউতে আসার মতো একটা কোশ্চেন। ওকে, এইটাই সেই গোল্ডের পাতটা। দেখো, গোল্ডেন কালারেরই আমরা একটা পাত এখানে রেখে দিয়েছি, সেখানে তিনি পাতটা রাখলে, এবং তাহলে এটা হলো আমার গোল্ডের পাত, এটা হলো 0.00004 সেন্টিমিটার গোল্ডের পাত। ওকে, এবং এর চারিপাশে যে একটা আবরণ দেখছো বা একটা পর্দা দেখছো, এই পর্দাটা তিনি এই পর্দা দিয়ে আসলে কী করলেন, গোল্ডের পাতের চারিদিকে ঢেকে দিলেন। এবং এই পর্দার উপরে তিনি একটা কেমিক্যাল দিয়েছিলেন। হ্যাঁ, কেমিক্যাল পদার্থটার নাম কি, সেটা হলো জিঙ্ক সালফাইড। এটার নাম কি, জিঙ্ক সালফাইড। তো উনি জিঙ্ক সালফাইড দিয়ে এই যেই আবরণটা আছে, আবরণটাকে তিনি ঢেকে দিয়েছিলেন। ঠিক আছে, এটা জিঙ্ক সালফাইড দিয়ে রেখেছিলেন। এবার তিনি কি করলেন, সামনের দিকে একটা ব্রিক নিলেন, ব্রিক বা বলতে পারো একটা বক্সের মতো কোনো একটা অংশ, যার ভিতরে তিনি তেজস্ক্রিয় পদার্থ রাখছিলেন। আমি আগেই বলেছি, রাদারফোর্ড তেজস্ক্রিয় পরমাণুর ভাঙন নিয়ে কাজ করতেন। তো তিনি অলরেডি তেজস্ক্রিয় পরমাণু এবং তেজস্ক্রিয়তা নিয়ে অনেক কিছু জেনে ফেলেছিলেন, এবং সেটা নিয়ে উনি কাজ করতেন। তো উনি এই তেজস্ক্রিয় পরমাণু বা তেজস্ক্রিয় পদার্থগুলো এর ভিতরে রাখলেন, এবং সেখান থেকে তেজস্ক্রিয় পদার্থগুলোর ভাঙনের ফলে এখান থেকে কোনো কণা সৃষ্টি করছিলেন। এবং কোন কণা, সেই কণার নাম হলো আলফা কণা। কি কণা, আলফা কণা। তাহলে মূলত রাদারফোর্ড যে পরমাণু মডেল আছে, এই মডেলে তিনি কোন কণা নিয়ে কাজ করছেন, তিনি আলফা কণা নিয়ে কাজ করছেন। আলফা কণা কি, আলফা কণাকে আমরা একটু সংক্ষেপে যদি বলতে চাই, আলফা কণা হলো হিলিয়াম 2+ আয়ন। আলফা কণাকে কি বলা হয়, হিলিয়াম 2+ আয়ন। এটাকে কম্পোজিট কণিকাও বলা যেতে পারে, এটা একটা কম্পোজিট কণিকা। আচ্ছা, হিলিয়াম 2+ আয়ন কেন? দেখো তো, হিলিয়াম 2+ আয়নকে আমি কি বলতে পারি, হিলিয়ামের নিউক্লিয়াস। কারণ হিলিয়ামের কাছে কি আছে, 2টা প্রোটন, 2টা নিউট্রন এবং 2টা ইলেকট্রন। ওর কাছ থেকে যদি 2টা ইলেকট্রন বাদ চলে যায়, তাহলে আলটিমেটলি কি থাকে, ওর কেন্দ্রে 2টা প্রোটন এবং 2টা
নিউটন। তার মানে হিলিয়াম 2+ কি বলতে পারি, হিলিয়ামের নিউক্লিয়াস। আর হিলিয়ামের নিউক্লিয়াসকে কি বলতে পারি, আলফা কণা। ঠিক আছে, তো আলফা কণাতে কি চার্জ আছে, পজিটিভ চার্জ। আলফা কণাতে পজিটিভ চার্জ। উনি কি করলেন, এই পজিটিভ চার্জটাকে কি করলেন, এই গোল্ডের পাতের উপরে ফেলে দিলেন। গোল্ডের পাতের উপরে ফেলার পরে উনি কিছুক্ষণ পর যেটা দেখলেন, যে এই যে দেখো পিছনের দিকে যে পর্দাটা দেখছো, এই পর্দার বিভিন্ন জায়গায় তিনি স্পট দেখতে পারলেন। কি দেখতে পারলেন, এখানে বিভিন্ন জায়গায় তিনি এমন স্পট দেখতে পাচ্ছেন। এই যে স্পট, এই যে স্পট, এই স্পটগুলো তিনি দেখতে পেলেন। তিনি দেখলেন যে অধিকাংশ স্পটই পিছনের সাইডে, এই সাইডে স্পটগুলো পড়ছে, সামনের দিকে তেমন কোনো স্পট নেই। তিনি সামনের দিকেও একটা দুইটা এমন স্পট দেখতে পাইছেন। যেমন আমি যদি এখানে আরও দুই একটা আঁকাই দিতে পারি, যদি অনেক বেশি হয়েছিল না, ধরো এখান থেকে একটা স্পট, একটা আলোকরশ্মি এখানে এসে পড়ছে, পরে এখানে একটা স্পট তৈরি হয়েছে। আচ্ছা, এই স্পটগুলো তৈরি হওয়ার কারণটা কি? স্পটগুলো কিন্তু তিনি ধরতে পারতেন না যদি জিঙ্ক সালফাইড না দিতেন। জিঙ্ক সালফাইড দেওয়ার কারণে উনি এই স্পটগুলো পেয়েছেন। মূলত কি, ওই আলফা কণাগুলো যখন জিঙ্ক সালফাইডের উপর এসে পড়ে তখন রিয়াকশন করে ওই জায়গাটাকে কালো করে ফেলে। ঠিক আছে, আচ্ছা এখানে যে ব্যাপারটা হয়েছে খেয়াল করো একটু, এই যে আলফা কণাগুলো যেটা পড়ছে, পড়ে আলফা কণা কোনো সময় সোজা যাচ্ছে, কোনো সময় সাইডে চলে যাচ্ছে, কোনো সময় সামনের দিকে চলে আসছে। এই জিনিসটা তিনি এক্সপিরিয়েন্স করতে পারছিলেন। এবং এই জিনিসটাকে যদি আমরা একটু অন্যভাবে দেখানোর চেষ্টা করি, তোমরা একটু খেয়াল করো, যদি আমরা মনে করি এইটা ধরো একটা পরমাণুর কেন্দ্র, হ্যাঁ, এটা হলো পরমাণু কেন্দ্র, যেটা পজিটিভ চার্জে চার্জিত, হ্যাঁ, এবং পরমাণুর চারিদিকে এইরকম কক্ষপথ আছে, যেই কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘোরাফেরা করে। ইলেকট্রনগুলো বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, সাপোজ, হ্যাঁ, এই ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে। তো এইখানে ইলেকট্রন আছে মনে করলাম একটা, এখানে ইলেকট্রন আছে, এখানে ইলেকট্রন আছে, হ্যাঁ, এইভাবে ইলেকট্রনগুলো আছে চারিপাশে। আর এটা হলো পরমাণুর কেন্দ্র। দেখো তো কেন্দ্রটা যদিও একটু বড় হয়ে গেছে, আমরা কেন্দ্রটা আর একটু ছোট করে দিতে পারি। আচ্ছা থাক, সমস্যা নেই। তো এই কেন্দ্রটা তো রয়েছে আর চারিপাশে ইলেকট্রন রয়েছে। উনি যে কাজটা করছেন, উনি এইটার উপরে কি করছেন, আলফা কণার নিক্ষেপ করছেন। তো আলফা কণাগুলো যখন নিক্ষেপ করা হয়েছে এখান থেকে, আলফা কণাগুলো ডিরেক্ট এই দিক থেকে অপর দিকে চলে গেছে। যদি ইলেকট্রনের উপরেও পড়ে কোনো সমস্যা নেই, কারণ ইলেকট্রনের ভর অনেক কম। যেহেতু ইলেকট্রন একদমই পাতলা একটা জিনিস এবং হিলিয়াম 2+ আয়ন বা আলফা কণা বেশ ভারী একটা জিনিস, তো এই ভারী কণাকে ইলেকট্রন ধরতে পারে না, তো সোজাসুজি অপর প্রান্তে চলে যায়। দেখো তো সবগুলো এই যে সোজাসুজি অপর প্রান্তে চলে যাচ্ছে। ঠিক আছে, এটা অপর প্রান্তে এই যে এইভাবে চলে যাচ্ছে। হ্যাঁ, এখন কিছু কিছু ক্ষেত্রে যেটা দেখা গেল, কিছু কিছু কণা যেইগুলা কেন্দ্রের খুব কাছাকাছি গিয়েছিল, কেন্দ্রের খুব কাছাকাছি গিয়েছিল যেই কণাগুলো, ওইটা আমি এটা একটু আঁকাই নেই, এই যে যেটা একটু কাছাকাছি গিয়েছিল, এই কণাগুলো সাধারণত কি হয়, কেন্দ্র যেহেতু পজিটিভ চার্জ, কেন্দ্র যেহেতু পজিটিভ চার্জ, ও কি হয়েছে, এই কেন্দ্র থেকে কিছুটা বিক্ষিপ্ত হয়ে সাইডের দিকে চলে গেছে। তাহলে কি, ওই পজিটিভ চার্জ এবং হিলিয়ামও কি জানি আমরা, আলফা কণা কি জানি, আলফা কণা তো হলো হিলিয়াম 2+ আয়ন, তাই না? তাহলে আলফা কণাও যেহেতু পজিটিভ চার্জ, কেন্দ্রও যেহেতু পজিটিভ চার্জ, এবং কেন্দ্র বেশ ভারী একটা পদার্থ, তো কেন্দ্রের আশেপাশে যখন গেছে ওইটা সাইডে গেছে। এই যে সাইডে যাওয়ার কারণ কি, সাইডে যাওয়ার কারণ হলো কেন্দ্রের আশপাশ দিয়ে গেছে। এখন যদি একটা কণা ডিরেক্ট কেন্দ্রের মাঝখান বরাবর হিট করে, যদি নিউক্লিয়াসের মাঝখান বরাবর হিট করে, তাহলে সেই কণাটা কি হবে, খেয়াল করো তো, এটা একটা পজিটিভ চার্জ কণা, তাই না? এটা হলো একটা আলফা কণা যেটা পজিটিভ, এবং এর কেন্দ্র যেটা আছে সেটাও পজিটিভ, এবং সেটা খুব ভারী একটা বস্তু। তো কি হলো, এই আলফা কণাটা কেন্দ্রে যে যখন আঘাত করলো, তখন কি হয়েছে, ওদের ভিতরে বিকর্ষণ হয়েছে। বিকর্ষণ হয়ে, কারণ পজিটিভ চার্জকে কী করবে, বিকর্ষণ করবে। বিকর্ষণ করলে ও সিটকে সামনের দিকে চলে আসছে। এমন কণা কোথায় পেয়েছি আমি, এমন কণা এই যে এখানে পেয়েছি। ঠিক আছে, তাহলে এই এক্সপেরিমেন্টটার আদ্যপাদ্য যদি আমরা দেখি, সেটা হলো কি, যে এই পরমাণুর উপরে উনি যেটা কি করলেন, যে ওই যে গোল্ডের পাতটাকে কি করলেন, পিটায়ে একদমই কি করলেন, ওইটা একদম পাতলা করে রাখলেন। উনি মনে করলেন ওই পাতলা যেই গোল্ডেনের পাতটা, ওইটা হলো একটা পরমাণুর স্তর, একটা মাত্র পরমাণুর স্তর। এবং ওই স্তরের উপরে যখন তিনি আলফা কণা ফেললেন, দেখলেন যে আলফা কণাগুলো ডিরেক্ট অপর প্রান্তে চলে যাচ্ছে। ঠিক আছে, এই যে ডিরেক্ট এই ফাঁকা জায়গা দিয়ে অপর প্রান্তে চলে যাচ্ছে। অল্প কিছু কণা যেটা সাইডে যাচ্ছে, এবং অল্প কিছু কণা, প্রায় 20,000-এর ভিতরে একটা কণা মাত্র, সেটা ফেরত আসছে, সামনের দিকে ফেরত আসছে। এই এক্সপেরিমেন্টটা এইটাই। এবং এই এক্সপেরিমেন্ট থেকে উনি কি কি আবিষ্কার করতে পারলেন সেইটাই আমরা এখন পড়ব। তো কি কি আবিষ্কার করলেন দেখো তো, প্রথম যেটা রাদারফোর্ড পরমাণু মডেলের প্রথম স্বীকার্য যেটা, তিনি যেটা বললেন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। তাহলে আমরা কি লিখছি, শুধু আমরা মানে মেন পয়েন্টটা লিখছি, যে অধিকাংশ স্থানই কি হবে, অধিকাংশ স্থানই কি ফাঁকা। এখন কেন ফাঁকা দেখো তো,
কিভাবে তিনি বললেন, মানে তার এত বড় সাহস কেমনে হইলো যে পরমাণুর অধিকাংশ স্থান তিনি ফাঁকা বলে দিলেন? এর কারণ হলো 99% রশ্মিগুলো সোজা অপর দিকে হিট করছিল। অপর দিকে কেন হিট করছে? কারণ ফাঁকা, ওকে ধরার মতো কেউ নাই। ওকে ধরার মতো কেউ না থাকার কারণে 99% রশ্মিগুলো কোথায় আসছে? অপর প্রান্তে গিয়ে ডিরেক্ট হিট করছে। দেখো এই ফাঁকা দিয়ে হিট করতেছে এইটা। এই জন্য তিনি প্রথম কথাটা বলতে পারলেন। এবং তিনি বললেন কি যে পরমাণুর কেন্দ্রে একটা ভারী, অত্যন্ত ভারী একটা বস্তু থাকে। তাহলে কোথায় ভারী বস্তু থাকে? কেন্দ্রে। পরমাণুর কেন্দ্রে কি থাকে? একটা কেন্দ্রে ভারী বস্তু থাকে, ভারী বস্তু থাকে। এখন এই ভারী বস্তুর তিনি নাম দিলেন কি? ভারী বস্তু থাকে। এই ভারী বস্তুর নাম কি দিলেন? এই ভারী বস্তুর নামই দিলেন হলো নিউক্লিয়াস। এর নাম কি? নিউক্লিয়াস। দেখেন, সে কিন্তু নিউক্লিয়াস আবিষ্কার করে ফেললো। এর আগে কিন্তু নিউক্লিয়াস আবিষ্কার হয় না। সর্বপ্রথম পারমাণবিক মডেল দিয়েছিল হলো জে থমসন। জে থমসন 1907 সালে একটা পারমাণবিক মডেল দিয়েছিলেন এবং সেই মডেলে তিনি মূলত ইলেকট্রন আবিষ্কার করেছিলেন। জে থমসন ইলেকট্রনের আবিষ্কারক এবং রাদারফোর্ড হলো নিউক্লিয়াসের আবিষ্কারক। তো নিউক্লিয়াস কিভাবে আবিষ্কার করলেন? এই যে ফেরত আসছে সেই জন্য তিনি আবিষ্কার করে ফেললেন, কারণ পজিটিভ চার্জকে তো পজিটিভ চার্জই বিকর্ষণ করবে এবং সেইটা হলো মিডিলের কোনো একজন। এবার তিনি কি বলছেন আরো দেখো, বলে কি যে কেন্দ্রে ভারী বস্তু থাকে, সেই ভারী বস্তুর নাম কি? নিউক্লিয়াস। উনি বলেন কি একটা পরমাণুর সমস্ত ভরই এর কেন্দ্রে দ্রবীভূত থাকে এবং কেন্দ্রে যেহেতু দ্রবীভূত থাকে, কেন্দ্রে যেহেতু নিউক্লিয়াস থাকে, তার নাম যেহেতু নিউক্লিয়াস, তার মানে একটা পরমাণুর সমস্ত ভর কে নিয়ন্ত্রণ করে বা কার কাছে থাকে? সেটা হলো নিউক্লিয়াসে থাকে। এই কথা কিন্তু তিনি বলছেন। তিনি কি বললেন? যে কেন্দ্রে থাকে একটা ভারী বস্তু যার নাম নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসই হলো একটা পরমাণুর সমস্ত ভর ধারণ করে। একটা পরমাণুর ভর মানেই হলো নিউক্লিয়াসের ভর, ঠিক আছে? এবং আরও একটা তিনি কথা বললেন, এখান থেকে আমি বলতে পারি সে কথাটা তিনি কি বললেন? যে নিউক্লিয়াস তো হইল এবং ও ভর ধারণ করে এবং এর আয়তন, নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। আচ্ছা, নিউক্লিয়াসের আয়তন অনেক কম। একটা পরমাণুর আয়তনের সাপেক্ষে একটা নিউক্লিয়াস অনেক ছোট, অনেক বেশি ছোট। এটা কিভাবে তিনি বললেন? দেখো 99% রশ্মি কিন্তু অপর দিকে যাচ্ছে এবং প্রায় 20,000-এর মধ্যে, কি বলছি আমরা? প্রায় 20,000 রশ্মির মধ্যে একটা মাত্র রশ্মি সামনের দিকে আসছে। তাহলে দেখো 19,999টা রশ্মি অপর প্রান্তে চলে যাচ্ছে, একটা রশ্মি ফেরত আসছে। কেন? কারণ ওইটা মিডিলে হিট করছে, ওইটা পরমাণুর কেন্দ্রে হিট করছে। যেহেতু কেন্দ্র অনেক ছোট, এই জন্য কেন্দ্রের উপরে খুব বেশি রশ্মি পড়ছে না। এখান থেকেই তিনি এক্সপেরিমেন্টের থেকে বলতে পারেন যে নিউক্লিয়াসের আয়তন অতি নগণ্য। এই যে আমাদের কয়েকটা ইনফরমেশন জাস্ট এখান থেকে চলে আসছে। প্রথম কথা আমরা কি বলছি? অধিকাংশ স্থানই ভাগা, কেন্দ্রে ভারী বস্তু থাকে যার নাম নিউক্লিয়াস এবং নিউক্লিয়াসের আয়তন হলো অতি নগণ্য। এবং তিনি কি বলেন? নিউক্লিয়াস কি চার্জ বিশিষ্ট? নিউক্লিয়াস হলো পজিটিভ চার্জ বিশিষ্ট। কি চার্জ বিশিষ্ট? পজিটিভ চার্জ বিশিষ্ট। ওকে। এবং আরও একটা কথা আছে, সেটা হলো নিউক্লিয়াস যেহেতু পজিটিভ চার্জ বিশিষ্ট এবং ওর চারিপাশে যেই ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে, সেই ইলেকট্রনগুলো আবার নেগেটিভ চার্জ বিশিষ্ট। এই নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন এবং পজিটিভ চার্জ বিশিষ্ট প্রোটন নিয়েই মূলত একটা পরমাণু। প্রোটন না, পজিটিভ চার্জ বিশিষ্ট নিউক্লিয়াস আর কি। এবং নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং নিউট্রন থাকে, আমরা এটা জানি। এবার তিনি বললেন যে একটা কণা বা একটা পরমাণুর যদি সামগ্রিক অবস্থা বা একটা স্টেবল অবস্থায় থাকে, সেই স্টেবল অবস্থায় উনি বলেন যে ইলেকট্রন এবং কেন্দ্রে যে প্রোটন বা সেই পরমাণুর যদি আমি বলি যে নেগেটিভ চার্জ এবং পজিটিভ চার্জ সংখ্যা সমান থাকে। তিনি বলেন কি যে একটা পরমাণুর ভিতরে পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ সংখ্যা সমান থাকে, সেজন্য একটা পরমাণু নিরপেক্ষ। পরমাণু যে নিরপেক্ষ অবস্থায় থাকে এটাও তিনি বললেন। তাহলে দেখো এই এক্সপেরিমেন্টটা কত সুন্দর একটা এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টের থেকে তিনি জাস্ট এই যে যা কাজ করছেন সেই কাজের উপরে এই রশ্মির জাস্ট কোন দিকে যাচ্ছে তার ডিরেকশন দেখেই তিনি কতগুলো কথা বলেন। অধিকাংশ স্থানই ফাঁকা, কেন্দ্রে থাকে ভারী বস্তু, এই ভারী বস্তুকে নিউক্লিয়াস বলা হয়, এটা পজিটিভ চার্জ বিশিষ্ট এবং এটার আয়তন অতি নগণ্য একটা পরমাণুর আয়তনের তুলনায়। ওকে। এরপরে যেই অংশটা আসলো সেইটা হলো যে তিনি বলছিলেন যে এই যে এই মডেলটাকে তিনি কি করলেন? যে একটা সৌরজগতের সাথে তিনি তুলনা করলেন। যেহেতু একটা সৌরজগতের সাথে কেন তুলনা করলেন? দেখো সৌরজগতে কি থাকে? সৌরজগতের মাঝখানে থাকে আমার সূর্য, তাই না? সূর্য মামা থাকে এবং এর চারিপাশে বিভিন্ন এই যে কক্ষপথ থাকে, এই কক্ষপথগুলোতে গ্রহগুলো ঘোরাফেরা করে, গ্রহগুলো এর চারিপাশে ঘুরে। ওকে। তাহলে কেন্দ্রে থাকে সূর্য এবং চারিপাশে থাকে কি? গ্রহসমূহ। তাহলে গ্রহসমূহ
এই সূর্যকে কেন্দ্র করে চারিদিকে ঘুরে। তো উনি কি বললেন, উনি বলে ফেললেন যে এইটা একটা সৌরজগতের মতো, পরমাণুটা একটা কি সৌরজগতের মতো। সৌরজগতে যেহেতু কেন্দ্রে থাকে কে, কেন্দ্রে থাকে হলো আমার সূর্য, এবং তার চারিপাশে কি থাকে গ্রহ। তাহলে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেমন বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে, ঠিক তেমনই উনি বললেন যে কি, যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো তার চারিদিকে ঘোরাফেরা করে। এই জন্য এটাকে তিনি বলছিলেন কি সৌর মডেল। তাহলে রাদারফোর্ড মডেলকে আবার কি বলা যেতে পারে, সৌর মডেল বা সোলার মডেল, যেটা তার সীমাবদ্ধতার ভিতরে গিয়ে পড়ে গেছে। ওকে, তাহলে সৌর মডেলটা আর কিছুই না, তিনি বললেন যে সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো চারিদিকে ঘোরাফেরা করে, ঠিক তেমনি এই পরমাণুর ভিতরে নিউক্লিয়াসকে কেন্দ্র করে তার চারিপাশে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে। এই সময় কি বলছিলেন তিনি, যে ইলেকট্রনগুলার কেন্দ্রবিমুখী বল এবং কেন্দ্রমুখী বল পরিমাণ সমান হওয়ার কারণে তারা একটা নির্দিষ্ট কক্ষপথে ঘোরাফেরা করে। এই কেন্দ্রমুখী বল আর কেন্দ্রবিমুখী বল কোনটা একটু খেয়াল করতো। এখানে যদি একটা ইলেকট্রন থাকে, এই যে আমার এখানে একটা ইলেকট্রন আছে, আর এখানে আছে হলো পজিটিভ চার্জ বিশিষ্ট আমার নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের একটা আকর্ষণ বল আছে, কারণ পজিটিভ এবং নেগেটিভের ভিতরে একটা আকর্ষণ বল আছে, এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। ওরা যেই বলে নিজেদেরকে কেন্দ্রের দিকে আকর্ষণ করছে। আর এই ইলেকট্রন একটা বেগ আছে, এই বেগটাকে বলা হয় কেন্দ্রবিমুখী বল। উনি বললেন যে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল সমান থাকে। এই সময় ঘোরার সময় কি হয়, কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল সমান থাকে, এই কথাটা তিনি বলেছিলেন। তাহলে আলটিমেটলি আমরা এখান থেকে কি পাইলাম, আলটিমেটলি আমরা যা ওনার যে মডেল আছে, এই মডেল থেকে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা পাইছি সেটা হলো নিউক্লিয়াস। তিনি কি করছেন, নিউক্লিয়াস আবিষ্কার করে ফেলছেন। এই জন্য এটাকে আমরা নিউক্লিয়াস মডেলও বলতে পারি। এটাকে কি বলতে পারি, নিউক্লিয়াস মডেল। ওকে, এই জন্য আমরা এটাকে কি বলতে পারি, নিউক্লিয়াস মডেল। তো তাহলে আমি আরেকবার একটু রিক্যাপ করে দিই। উনি এই এক্সপেরিমেন্ট থেকে বললেন কি, যে পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, পরমাণুর কি আছে, কেন্দ্রে থাকে প্রোটন, এবং এই কেন্দ্রে থাকে হলো নিউক্লিয়াস, যেটা হলো খুব ভারী একটা পদার্থ এবং আয়তন অতি নগণ্য। এবং তিনি কি বলেন, এই কেন্দ্রে যেই প্রোটন আছে বা যেই নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসের চারিপাশে নেগেটিভ চার্জ বিশিষ্ট ইলেকট্রন ঘোরাফেরা করে। এবং তিনি বললেন কি, যে এই ইলেকট্রনের যেই সংখ্যা বা নেগেটিভ চার্জ বিশিষ্ট কণার সংখ্যা এবং পজিটিভ চার্জ বিশিষ্ট কণার সংখ্যা সমান হওয়ার কারণে একটা পরমাণু নিরপেক্ষ অবস্থায় থাকে। এবং তিনি এই মডেলটাকে কার সাথে তুলনা করলেন, এই মডেলটাকে তুলনা করলেন সৌরজগতের সাথে, এবং নিউক্লিয়াসকে তুলনা করলেন কার সাথে, সূর্যের সাথে, এবং তিনি এই ইলেকট্রনগুলোকে কার সাথে তুলনা করলেন, গ্রহের সাথে। আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। এখন রাদারফোর্ড পরমাণু মডেলের আরেকটা খুব বেশি ইম্পর্টেন্ট অংশ আছে, যেটা তোমাদের সচরাচর খুব পরীক্ষায় আসে, সেটা হলো যে রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। তো এখানে আমাদের 3-4টা সীমাবদ্ধতা খুব ভালো করে মনে রাখতে হবে। প্রথম সীমাবদ্ধতা যেটা হলো, সেটা হলো যে তার প্রথম যেই সমস্যাটা হয়েছিল, তিনি সৌরজগতের সাথে তুলনা করছিলেন। তো সৌরজগতে আমরা জানি কি, গ্রহ এবং সূর্য কি বলতো, এরা হলো চার্জবিহীন, এদের কোনো চার্জ নেই। ওকে, এরা হলো চার্জবিহীন। কিন্তু আমরা এই গ্রহকে কার সাথে তুলনা করছে বলতো, গ্রহকে তুলনা করছে ইলেকট্রনের সাথে, আর সূর্যকে কার সাথে, নিউক্লিয়াসের সাথে। ওকে, দেখো তো, নিউক্লিয়াস পজিটিভ চার্জ আর ইলেকট্রন হলো নেগেটিভ চার্জ। তাহলে ও যেই কাজটা রাদারফোর্ড স্যার যেই কাজটা ভুল করছিলেন, সেটা হলো যে একটা চার্জহীন বস্তুর সাথে চার্জযুক্ত বস্তুর একটা তুলনা করে ফেলেছেন। এখন এই তুলনা তো আসলেই সম্ভব না, তাই না? চার্জহীন বস্তু এবং চার্জযুক্ত বস্তুর আচরণ একরকম হয় না, এদের আচরণ ভিন্ন ভিন্ন হতে পারে এবং ভিন্ন ভিন্ন হয়ও। তো এইটা আসলে তার একটা ভুল ছিল। তার মানে কি, সৌর মডেল যেটা বলা হয়, সৌর মডেলটা বলা আসলে ঠিক হয়নি। ওকে, এবার 2 নম্বরটা যেটা হলো, উনি বললেন যে ইলেকট্রনগুলা কি বলছে, প্রোটন বা আমার যে নিউক্লিয়াস কেন্দ্রে থাকে ইলেকট্রনগুলো চারিপাশে ঘোরাফেরা করে। এখন এই ইলেকট্রনগুলা কোন কক্ষপথে ঘোরে, কোথায় কিভাবে, এবং যেই কক্ষপথে ঘোরে সেই কক্ষপথের আকার আকৃতি এইগুলা নিয়ে তিনি কোনো তথ্য দিতে পারেন নাই। তাহলে মেন কথা হলো কি, যে উনি বলেন ইলেকট্রনগুলো প্রোটনের চারিপাশে ঘুরে, কিন্তু চারিপাশে কোন কক্ষপথে ঘোরে, তার অবস্থানটা কোথায়, কেন্দ্র থেকে কত দূরে ঘুরে, এই সব নিয়ে বা এর আকার আকৃতি নিয়ে তিনি কোনো তথ্য দিতে পারেন না। একটা তার সমস্যা ছিল, এবং এই সমস্যাটাই
সলভ করছিলেন কে? এই সমস্যা সলভ করছিলেন নিলস বোর। নিলস বোরের যে পরবর্তী যে মডেলটা আসছিল সেই মডেলটাকে আমরা অরবিট মডেল বলি। মূলত এই যে অরবিটটাকে তিনি আবিষ্কার করছিলেন, এই একটা সমস্যা। এবং আরেকটা সমস্যা যেটা নিলস বোর পরবর্তীতে সমাধান করছিলেন, সেই সমস্যাটা কোনটা? সেটা হলো বর্ণালী। কি হয়েছে? বর্ণালী। ওকে, বর্ণালীর ব্যাখ্যা তিনি দিতে পারেননি, বর্ণালীর ব্যাখ্যা দিতে পারেননি। দিতে পারেননি। আচ্ছা, তো তিনি কি হয়েছে? তিনি দেখা গেল যে আসলে পরমাণুর ভিতরে আমরা বিভিন্ন আলোক রশ্মি বা আলোক কণা বা বর্ণালী আমরা দেখতে পাই। এই বর্ণালীটা কেন তৈরি হয় সেটা রাদারফোর্ড তার পরমাণু মডেলে বলতে পারেনি। অনেকেই জিজ্ঞাসা করছে তাহলে এই বর্ণালীটার কারণ কি? তিনি বর্ণালীর কোনো কারণ ব্যাখ্যা করতে পারেনি। এই বর্ণালী কারণও ব্যাখ্যা করতে পারছে কে? বোর, নিলস বোর তার পরমাণু মডেলে ব্যাখ্যা করতে পারছে। তার মানে কি? এই যে এই দুইটা প্রবলেম যেটা আছে, এই দুইটা প্রবলেম সলভ করে দিয়েছিল কে? এই দুইটা প্রবলেম পরবর্তীতে সলভ করছে তারই শিক্ষার্থী নিলস বোর। ওকে, তো এই হলো তার মেন যেই পয়েন্টগুলো যেগুলো তিনি সলভ করতে পারেন না। এবং আরেকটা পয়েন্ট আছে আমাদের, সেটা হলো ম্যাক্সওয়েলের তত্ত্ব। কার তত্ত্ব? ম্যাক্সওয়েল। আচ্ছা, ম্যাক্সওয়েলের তত্ত্ব কি বলা হয়? ম্যাক্সওয়েল একটা তত্ত্ব দিয়েছিলেন, সেই তত্ত্ব হলো যে যদি একটা পজিটিভ চার্জ কেন্দ্রে থাকে, ধরো একটা পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জকে কেন্দ্র করে ধরো একটা নেগেটিভ চার্জ ঘোরাফেরা করছে, একটা নেগেটিভ চার্জ ঘোরাফেরা করছে একটা নির্দিষ্ট কক্ষপথে। এই কক্ষপথে যদি ঘোরাফেরা করে, দেখা যাবে যে এই পজিটিভ এবং নেগেটিভের ভিতর যেহেতু একটা আকর্ষণ বল আছে, এই আকর্ষণ বলের কারণে এক সময় এই নেগেটিভ চার্জটা কেন্দ্রে পতিত হবে। কেন পতিত হবে খেয়াল করো তো, এর সাথে এর একটা কি আছে? আকর্ষণ বল আছে না, বলো? কারণ কি? এই পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জকে আকর্ষণ করছে। আমরা জানি বিপরীতধর্মী চার্জ একে অপরকে আকর্ষণ করে। যেহেতু একে অপরকে আকর্ষণ করে, তাহলে এর শক্তি একসময় কমতে থাকবে। ইলেকট্রনের শক্তি বা এই নেগেটিভ চার্জের শক্তি একসময় কমতে থাকবে। তাহলে শক্তি কমতে 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 রেডিয়াসও কমতে থাকবে। কমতে কমতে একসময় ওরা কি হবে? কেন্দ্রে পতিত হবে। যেহেতু রাদারফোর্ড বলছে কেন্দ্রে থাকে পজিটিভ চার্জ, চারিপাশে থাকে নেগেটিভ চার্জ, তাহলে নেগেটিভ চার্জ যেহেতু ঘোরাফেরা করছে, তাহলে ওই নেগেটিভ চার্জ একসময় কোথায় পতিত হওয়ার কথা? কেন্দ্রে পতিত হওয়ার কথা। কিন্তু প্রকৃতপক্ষে বা বাস্তব পক্ষে আমরা কোনো পরমাণুতে দেখি না যে ইলেকট্রন কেন্দ্রে সরাসরি পতিত হচ্ছে। যদি পতিত হইতো তাহলে তো এই মহাবিশ্বের আর অস্তিত্ব থাকতো না। তুমি আমি আমরা কেউই থাকতাম না। আমাদের প্রত্যেকটা পরমাণু দিয়েই তো আমরা তৈরি, প্রত্যেকটা পরমাণুই ধ্বংস হয়ে যেত। তো প্রকৃতিতে এটা হয় না, কিন্তু ম্যাক্সওয়েল তার পরীক্ষা করে দেখাইছিল যে নেগেটিভ চার্জ পজিটিভ চার্জে পতিত হওয়ার কথা, কিন্তু পরমাণুর ভিতরে কেন পতিত হয় না সে তার রাদারফোর্ড আর বলতে পারেন নাই। রাদারফোর্ড তার পরমাণু মডেলে এটা বলতে পারে না। তাহলে এই চারটা যদি আমরা পড়ি, যে গ্রহ আর সূর্য যেটা বা সোলার সিস্টেমে যে প্রবলেমটা, এইটা। 2 নাম্বারটা হলো ইলেকট্রন কোথায় কিভাবে বা ইলেকট্রন যেই কক্ষপথে ঘোরে সেই কক্ষপথে আকার আকৃতি ব্যাসার্ধ, এটা নিয়ে তিনি কোনো কথা বলতে পারেন নাই। 3 নাম্বারটা হলো বর্ণালী, এর ভিতরে যে আলো দেখা যায় সেই আলোর কোনো তথ্য তিনি দিতে পারেন নাই। এবং 4 নাম্বারটা যেটা হলো সেটা হলো ম্যাক্সওয়েলের তত্ত্ব। ম্যাক্সওয়েলের তত্ত্বটা তিনি ভেদ করতে পারেন নাই। ঠিক আছে, তো আমরা দেখলাম যে রাদারফোর্ডের পরমাণু মডেলে অবশ্যই অনেক অনেক প্রবলেম ছিল, কিন্তু এইটাই প্রথম একটা স্বীকৃত মডেল, যে মডেল থেকে আমরা নিউক্লিয়াস আবিষ্কার করতে পারছি এবং পরমাণু সম্বন্ধে বা পরমাণুর ভিতরে কী কী থাকতে পারে তার একটা আইডিয়া পেয়েছি, এবং সেখান থেকে কী কী প্রবলেমগুলো পাইছি সেটাও আমরা পেয়ে গেলাম। এবং সেই প্রবলেমগুলো ধরেই কিন্তু নিলস বোর তার পরবর্তী পরমাণু মডেলটা দিয়েছিল। ওকে, তো এবং এই রাদারফোর্ড পরমাণু মডেলের সাথেও কিন্তু নিলস বোর রাদারফোর্ডের সাথে কাজ করেছিলেন। ওকে, তো আশা করি আজকের ভিডিওটা দেখে তুমি রাদারফোর্ড পরমাণু মডেলের যেই লোকানো তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো আশা করি তুমি ছবির মাধ্যমে খুব সহজে বুঝতে পারছো। এই যে এই ছবিটার মাধ্যমে, এই ছবিটা দেখলে, এই ছবিটা তো যদি তুমি বোঝো তাহলে ওর 3টা পয়েন্ট তুমি খুব সহজে লিখতে পারবা। নিউক্লিয়াস নিয়ে লিখতে পারবা, তুমি ওর চার্জ নিয়ে লিখতে পারবা সামগ্রিকভাবে যেহেতু নিরপেক্ষ, এবং এখানে কেন সৌর মডেল বলা হয়েছিল সেটা সম্বন্ধে তুমি আশা করি লিখতে পারবা। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট দেখা হচ্ছে তোমাদের সাথে বোর পরমাণু মডেল নিয়ে। ততক্ষণ পর্যন্ত অনেক ভালো থাকো এবং প্রাইম পাঠশালাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে।